অবহেলা পেয়ে এখানে চলে এসেছিস। আবার এমনও দিন এসেছিল আমারও, যে সময়ে কথা ছিল আমি আমার স্বামীর কাছে বেশি গুরুত্ব পাবো, তখন সে তোকে নিয়ে পড়ে থেকেছে। মামা ধমকের সুরে মামিকে শাসিয়ে দূরে সরিয়ে নিয়ে যেতে থাকলেন। মামির কথায় যেন বুকে চিনচিনে ব্যথা শুরু হলো। মামির মন বিষিয়ে যাওয়ার কারণ আমার প্রতি মামার ভালোবাসা। এতিমদের হয়তো আসলেই ভালোবাসা পাওয়ার অধিকার নেই। সৎ মায়ের অবহেলা দেখে মামা এই বাড়িতে নিয়ে এসেছিলেন। আমার এখানে আসার কারণে মামি এতগুলো বছর আমাকে সহ্য করেছে। আমাকে চুপ থেকে মামি আবারও বলে উঠলেন, ভেবেছিলাম এবার বুঝি এসবের পাট চুকিয়ে শান্তিতে থাকবো, না, আবার এসে হাজির। মামির কথার উত্তরে আসলে আমার কিছুই বলার নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমটাই চলে গেলাম। বিছানায় গা এলিয়ে দিলাম। ফোনটা হাতে নিতেই অচেনা নম্বর থেকে দুবার কল এসেছিল। ব্যালেন্স চেক করে দেখলাম সেখানে মিসড কল দেওয়ারও টাকা নেই। রিচার্জ করে নম্বরটায় কল ব্যাক করলাম। রিং হতেই ওপাশ থেকে কেউ কল রিসিভ করলো। ফোন রিসিভ হতেই সালাম দিলাম। ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় কেউ বলে উঠল, আপনি অনামিকা বলছেন? জি বলছি, আপনি কে? আমি কুরিয়ার থেকে বলছি, আপনার নামে একটা পার্সেল এসেছে, বড় সড়ো একটা পার্সেল। ভিতরে কি আছে সেটা বলতে পারছি না, এসে ওটা নিয়ে যাবেন। আমার নামে পার্সেল, তাও আবার বড় সড়ো? বিষয়টা আমাকে উদ্গ্রীব করে তুলল। কি পাঠালো আমাকে পার্সেলটা? নিজের প্রশ্নগুলো দমিয়ে বলে উঠলাম, কোথা থেকে এসেছে ওটা? কে পাঠিয়েছে? প্রেরকের নাম লেখা আছে? ইংরাজিতে কোনো পেজের নাম লেখা, হয়তো মানুষের নাম নাই বাপু। তাড়াতাড়ি এসে নিয়ে যাও, সব দেখতে পাবা। ঠিক আছে। লোকটা উপাস থেকে কলটা কেটে দিতেই যেন চিন্তা বেড়ে গেল। ফোনটা রাখতেই দেখি মামি দরজার পাশে দাঁড়িয়ে। ওনার মুখটা দেখেই আমার মুখটা মলিন হয়ে গেল। এই মানুষটাকে আমি না চাওয়া সত্ত্বেও কষ্টে রেখেছি। আমি কারোর উপর জুলুম করছি। আমাকে কিছু না বলতে দেখে মামি বলে উঠলেন, বিকেল হয়ে গেছে, কটা খেয়ে উদ্ধার করলেও তো করতে পারেন। আপনার মামা এসে আবার আমার উপর চড়াও হবে। বাড়ির সব দোষ তো সবসময় আমারই হয়। মামির দিকে তাকিয়ে মিথ্যে হাসির চেষ্টা করে বললাম, আমাকে ভালোবাসা যায় না তাই না মামি? ভালোবাসা গেলে কি আর আমার মা আমাকে ছেড়ে চলে যেত? চিন্তা করবেন না, আমি না চাওয়া সত্ত্বেও যে আপনার কষ্টের কারণ হয়েছি না, এই কষ্ট আমি আর আপনাকে রাখবো না। আমি আমার জন্য একটা আলাদা বাড়ি করব। আমার একলা জীবন একাই পার করব। আমি চাই না আমার জন্য কেউ অসুখী হোক। আর কয়েকটা দিন একটু সহ্য করে নিন মামি। কথাটা তো আবেগে বলে দিলাম। আমার কি আসলে এই মানুষগুলোকে ছেড়ে থাকতে হবে? নিজের উপর নিজেরই মায়া হচ্ছে। এই মানুষটার ভালোবাসা পেতে শাড়ির আঁচল ধরে পিছন পিছন ঘুরতাম। কখনো আদর করে কোলে তুলে নিত, আবার কখনো চোখেও দেখতো না। আমার কথায় মামির মুখটা যেন আর একটু কালো হয়ে গেল। আমার কথায় দমে গেলেন উনি, কি জানি। আমার দিকে চোখ রেখেই বললেন, পরে গিয়ে উদ্ধার করবেন, আপাতত খেয়ে নেন, বিকেল হয়ে গেছে। বিছানা থেকে উঠে বললাম, ভালো তো বাসেন না, শত্রু ভাবেন। সেই মেয়ের খাওয়া বা না খাওয়া নিয়ে এত চিন্তা কেন আপনার? এত ভাবতে হবে না আমাকে নিয়ে। মামি আর কোনো কথা না বলে দ্রুত পায়ে আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলেন। চেয়ার টেনে নিচে ঠেলে বসিয়ে দিলেন। নিজের একা একা খাবার প্লেটে দিয়ে বকবক করতে লাগলেন। আমি ওনার দিকে এক পলক চেয়ে রইলাম। এই মানুষটা আমাকে অনাদর করলেও হয়তো একটু হলেও এই এতিম মেয়েটার মায়ায় জড়িয়েছে। নইলে শত্রুকে কে হাত ধরে টেনে এনে খাবার খেতে দেয়? এই মানুষটা কি জানে তাকে আমি আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি? আমার পালক মা। কুরিয়ার থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। শুধু বড়সড় একটা পার্সেল না, একটা ট্রলি ব্যাগও নিয়ে আসতে হয়েছে ওখান থেকে। রিক্সা বাড়ির সামনে নিয়ে আসতে হয়েছে। রিক্সাওয়ালা নিজেই ট্রলি ব্যাগটা আমার রুম পর্যন্ত দিয়ে গেছে। ভাড়া মিটিয়ে রুমে এসে ফ্রেশ হয়নি। ওয়াশরুম থেকে এসে দেখি মামি এসে বিছানায় বসেছেন। আমার রুমে মামিকে দেখে কৌতূহলের স্বরে বললাম, কি মামি, আমার মায়ায় কি বেশি টানছে? চোখে হারাচ্ছেন আমাকে? মামি আমার প্রশ্নের জবাব না দিয়ে বললেন, ট্রলি ব্যাগের ভিতরে কি আছে? এটা এসেছে? হ্যাঁ, কি আছে এতে? মনে হচ্ছে যেন বিয়ের কনের জন্য বিয়ের জিনিসপত্র পাঠিয়েছে। বিয়ের জিনিস? আমার তো মনে হচ্ছে কারোর লাশ কয়েক টুকরো করে আমাকে পাঠানো হয়েছে নাকি। মামি আমার দিকে বিরক্তি মুখে চেয়ে বলেন, ও বাড়ি থেকে কল দিয়েছিল? আবির কথা বলেছে? আমার তো মনে হয় আমার সংসারই ভেঙেছে। আবার কল দেবে সেটা সরাসরি জানিয়ে দিতে। সামনে ট্রলি ব্যাগটা নিয়ে বসে আছি। এটা লক করে পাঠানো হয়েছে, আর সেটাও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, তাছাড়া খুলবে না। বসে বসে ভাবছি লকটা খুলবো কিভাবে। যে এসব পাঠিয়েছে তার কোনোভাবে পাসওয়ার্ড জানিয়ে দেওয়া উচিত ছিল।
কয়েকবার চেষ্টা করেও যখন আনলক করতে পারলাম না, তখন ওভাবেই রেখে দিলাম। মামি লাগেজটা নিজের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করছে, কিন্তু শেষমেশ তিনিও ব্যর্থ হলেন, পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। মামি বিছানা ছেড়ে উঠে চলে যেতে চাইলেই আমি খপ করে অত্যাচারী শাশুড়ির মতন হাত ধরে ফেললাম। মামিকে টেনে বিছানায় বসিয়ে হাত ধরে বললাম, আমাকে দেখতে না পারার মিথ্যে অভিনয় আপনি কেন করেন মামি? আপনার অভিনয় ঠিকঠাক হয় না। আপনার এই কঠোর আচরণেই অধিকারবোধ দেখিয়ে ফেলেন, যেটা ভালোবাসা থেকে আসে। মামি আমার কোনো কথার জবাব দিল না, শুধু ছোট্ট করে বলল, ছেলে হয়ে জন্মালি না কেন? ছেলে হলে অন্তত আজীবন রেখে দিতে পারতাম, পেলে পুষে এত বড় করে অন্যের হাতে দিয়ে দিতে হতো না। কার মুখে কি শুনছি আমি? মামি আর কিছু বলছে না। ইচ্ছেতে কিংবা ভুল করে কথাখানা বলে ভুল করে ফেলেছে বলেই মনে হচ্ছে তার হয়তো। আমি আবারও বলে উঠলাম, মেয়ে হয়ে জন্মেছি, এত বছর জ্বালিয়েছি, আর জ্বালাতন সহ্য করতে হবে না। সুন্দর না? আপনার তো খুশি হওয়ার কথা মামি। ছেলে হলে নিজে তো জ্বালাতামই, সাথে বিয়ে করে বাচ্চা সহ জ্বালাতাম, তখন তো আরো বড় শত্রু হয়ে যেতাম। মামি এবার রাগী গলায় হুঙ্কার দিয়ে বললেন, মুখে কি মিষ্টি কথা বেরোয় না? অন্যের কথা তো ভালোই ভালো মেয়ের মতন মুখ বুজে সহ্য করিস, আর আমার সাথে কেমন আচরণ করিস দেখ, নিজেই দেখ। তুই আমার শত্রু হবি না তো কে হবে? ছেলে হলে এরকম করে পিছনে লাগতে আসতিস না। কেউ কেউ সম্মানের মানুষ, যাদের কথা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না মামি। আর কেউ কেউ ভালোবাসার মানুষ, যাদের সামনে মুখে লাগাম দিতে ইচ্ছে করে না। আমার কথায় মামির মুখে হাসি ফুটে ওঠে। এই প্রথমবারের মতন এই মানুষটার মুখে এত সুন্দর স্নিগ্ধ হাসি দেখতে পেলাম। এ যাবৎ তার কঠোর ব্যবহারে আমি অভ্যস্ত ছিলাম। মানুষটা আমাকে ভালোবাসতো, সেটা টের পেতাম, কিন্তু কখনো ধরা দিত না। মামির দিকে এগিয়ে বসে বললাম, মিসেস শরীফা, আপনার হাসি সুন্দর। এই হাসি দিয়েই কি আমার মামাকে বশ করে রেখেছেন? তুই এত কষ্টেও মজা করতে পারছিস কিভাবে অনু? মামির সাথে এসব নিয়ে কথা বলার আর সাহস হলো না আমার। কষ্টকে পাত্তা দিলে সে আরো বড় আকার ধারণ করবে। যতটুকু সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাওয়া। কারোর কপালে সংসারের সুখ নাই থাকতে পারে, অন্য ভালো কিছু তো থাকবে। সৃষ্টিকর্তা আগে থেকেই সব ঠিক করে রেখেছেন, শুধু আমাদের মেনে নিতে হবে। কি হলো, চুপ করে আছিস কেন? মামির কথায় ফিরে তাকালাম। বিছানা ছেড়ে উঠে নিজেই বললাম, এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না মামি। বাহিরে থেকে আসছি, ঘরে ভালো লাগছে না। মামিকে রেখেই বাহিরে চলে আসলাম। চারপাশ অন্ধকার হতে শুরু করেছে, বেশ খানিকটা হয়েও গেছে। বাড়ির সামনেই সুপারি গাছ কেটে বসার জায়গা বানানো হয়েছে, সেখানে গিয়ে পা ঝুলিয়ে বসলাম। হঠাৎ পাশে মামি এসে বসলো, সেটা বুঝতে পারলাম। বাড়িতে মামি ছাড়া যে আর কেউ ছিল না। মামা রাতে বাড়ি ফিরবে। মামি ভেবে আর না তাকিয়ে রাস্তার দিকেই তাকিয়ে রইলাম। হঠাৎ পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, কেমন আছিস অনু? গলা শুনেই যেন ছিটকে পড়লাম আমি। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আছি আমি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মনে হচ্ছে। কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে আপনি? আমার কথার সাথে সাথে সেই পুরুষও বসা থেকে উঠে দাঁড়ালো। লম্বা আর বিশাল দেহী মানুষটা আমার দিকে এগিয়ে আসতে লাগলে আমি বাড়ির দিকে পিছিয়ে যেতে লাগলাম। বাড়ির দিকে দৌড় দেবো এমন সময় সে বলে উঠল, প্লিজ দাঁড়িয়ে যাও না। আমার পা যেন এবার রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। নিজেকে সামলে নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। পুনরায় প্রশ্ন ছুড়লাম, কে আপনি? রাতের বেলা এখানে কি করছেন? লোকটা সোজা সাপটা জবাব দিল, আমি রিহেম। রিহেম? কে রিহেম? তোর ভাই। আমার ভাই? আমার কোনো ভাই নেই। তুই মানিস আর না মানিস, আমাদের দুজনের শরীরে তো একই রক্ত বয়েছে। আমার মায়ের একটাই সন্তান, আর সেটা হচ্ছে আমি। তোর বাবার তো একটা সন্তান না? আমার কোনো বাবা নেই। বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না অনু। আমার বাবা অনেক আগেই মারা গেছে। আমি যখন এই বাড়িতে আসি তখনই মায়ের সাথে বাবাকেও শেষ করে দিয়ে এসেছি। আর আমি হয়তো আপনার চেয়ে বয়সে বড় হব, তাই আপনি করে বললেই খুশি হব। আপনার সাথে তুই করে কথা বলার মতন সম্পর্ক নেই আমার, পারবো না আমি। তুই চাইলে আমি তোকে আপা বলতে পারি, কিন্তু আপনি কখনোই বলতে পারবো না। আমার আশেপাশে যেন আপনাকে আর কোনোদিন না দেখি। আমার মামা মামি যদি জানতে পারে আপনি এখানে এসেছেন, তাহলে আপনাকে আস্ত রাখবে না। হঠাৎ মামির গলা শুনতে পেয়ে সামনে দাঁড়ানো মানুষটা বলে উঠল, আপা, আব্বা অসুস্থ, তোকে দেখতে চেয়েছে, তাই আমি আজ এখানে এসেছি।
আমার কোনো বাবা নেই, আপনি আসতে পারেন। আমি নিজেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলাম। আমার বাবা পরিচয়ের মানুষটার কথা আমি কখনোই কানে নিতে চাই না। ওই মানুষটা আমার একটা সুন্দর জীবন শেষ করে দিয়েছে নিজের হাতে। আমি ভিতরে প্রবেশ করার পরও বাহিরের মানুষটা সেখানেই দাঁড়িয়েছিল। এটা আমার মায়ের গুণধর স্বামীর ছেলে, আমার ভাই নয়। আমার তো কেউই নেই পরিচয় দেওয়ার মতন। বাড়ির মধ্যে আমাকে দেখতে পেয়ে মামি দরজার সামনে থেকে চিৎকার দিয়ে বলে উঠলেন, ঘরে আয়, তোর চাবি আমি খুলে ফেলেছি। এক প্রকার দৌড়ে এসে দেখি মামি সত্যি সত্যিই ওটা আনলক করেছেন। তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম আমি। মামি তালাটা আনলক করতে পারলেও ব্যাগের চেনটা এখনো খোলেননি। আমাকে এগিয়ে আসতে দেখে মামি মুখে হাসি লেপ্টে বললেন, পাসওয়ার্ড 4টে একই দেওয়া। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন? হঠাৎ করে দিয়েছি আর খুলে গেল। জলদি দেখ ভিতরে কি আছে। আমার চেয়ে তো দেখছি আপনিই বেশি এক্সাইটেড মামি। কথা না বলে তাড়াতাড়ি খুলে দেখ। আমি আর দেরি না করে ব্যাগের চেনটা খুলে ফেললাম। ওপরের অংশটা সরিয়ে দিতেই আমি অবাক। মামি আবারও হাসতে হাসতে বলে উঠল, দেখেছিস, আমি বলেছিলাম না বিয়ের শপিং হয়তো। কিন্তু এসব কে দেবে মামি? জামাই হয়তো দিয়েছে। উনি দিলে এখানে আজকে কিভাবে দেবেন এগুলো? আমার মনে হচ্ছে এটা অন্য কারোর কাজ। অন্য কেউ? কে দেবে এত টাকার জিনিস? 2-3 দিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজ চলে যাবে। শাশুড়ির কথার পৃষ্ঠে বলে উঠলাম, আপনারা কি আমার সাথে মজা করছেন? ইচ্ছে হলো ছেলেকে বিয়ে দিলেন, আবার ছেলেকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছেন। বিয়ে আর ডিভোর্স কি হাতের মোয়া নাকি? মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কেন ভাঙছেন? ছেলের বউ ছাড়া রাখতে চাইলে বিয়ে দিতে হতো না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব না। দেখি কিভাবে সে আমাকে ছাড়ে। উপাস থেকে শাশুড়ি ধমকের স্বরে বলে উঠলেন, তুমি কি আমাকে তেজ দেখাচ্ছ অনু? আমি তোমার বড়, আমার সাথে এভাবে কথা বলবে না। আমার এতক্ষণ মনে হচ্ছে আপনাকে এত সম্মান দিয়েই আমি ভুল করেছি। আপনি সম্মানের যোগ্য নন। আপনাকে সম্মান করা একদম উচিত হয়নি আমার। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব আমি তোমার। বাবা মা শিক্ষা দেয়নি? ও, শিক্ষা পাবে কোথা থেকে? জন্মের পরই তো মাকে খেয়ে ফেলেছ। এতিমদের আবার শিক্ষা আছে নাকি? আপনার তো বাবা মা ছিল। আমি না হয় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, কিন্তু আপনি এত অশিক্ষিতের মানুষের মতন কথা বলছেন কেন? এ বাড়িতে আসার সময় আমি সব মেনে নিয়েছিলাম। কিছুক্ষণ আগেও ভেবেছিলাম আমার সাথে হয়তো আপনারা প্র্যাঙ্ক করছেন। এতক্ষণে বুঝলাম মনের কোণে যে সূক্ষ্ম আশা জেগেছিল সেটা ভুল। তোমাকে তো আগে থেকেই আমার পছন্দ ছিল না। আমি মানুষ চিনতে ভুল করিনি। এতদিন ভালো সাজার নাটক করেছো, এখন আসল পরিচয় বেরিয়ে এলো। আপনার আসল চেহারাও তো অনেক দিন আগেই বেরিয়ে এসেছে। আমি আগে ভাবতাম জোর করে কোনো কিছু করা উচিত না। জোর করে অন্য কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তাই এতদিন চুপচাপ ছিলাম। এখন বুঝতে পারছি ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কি করবে তুমি? কি করার যোগ্যতা আছে শুনি? আপনার ছেলেকে আমার কাছ থেকে দূরে রাখুন, দেখুন পারেন কিনা। ওনার সাথে আর কথা না বাড়িয়ে কলটা কেটে দিলাম। ফোনটা রেখে পাশের চেয়ারে ধপ করে বসে পড়লাম। তার মানে এগুলো ও বাড়ি থেকে কেউ পাঠায়নি? মামি তখনও চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। আজ এই পরিস্থিতিতে এসে মনে হচ্ছে আমার ও বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। ভালো মানুষের আসলেই ভাত নেই। মেনে নিতে নিতে একদিন আর নিজের ইচ্ছে বলতে কিচ্ছু থাকে না। এখন মনে হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সবার মন রাখা জরুরি নয়, নিজেকে সহজলভ্য করা উচিত নয়। মামি এতক্ষণে আমার কাছাকাছি এসে বসলেন। চেয়ার শুদ্ধ আমাকে টেনে বিছানার দিকে এগিয়ে নিয়ে হয়তো আজ প্রথমবারের মতন তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার হৃদস্পন্দন বেড়েছে। ভিতর থেকে কান্না ঠেলে আসতে চাইছে। বারবার বুক কেঁপে উঠছে, ফুপিয়ে উঠছি আমি। মামি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না মা। মামির কথায় এবার আমার কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। মামির কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে উঠলাম। আমি আর কিছুতেই নিজেকে শক্ত করে ধরে রাখতে পারছিলাম না। সকাল থেকে তো অনেক কিছু সহ্য করলাম। মনে হচ্ছিল একটু ভেঙে গুড়িয়ে যাই আর কেউ এসে আমার টুকরো টুকরো অংশগুলো গুছিয়ে দিই। আমি তো এতিম, আমাকে আবার কে গুছিয়ে দেবে? নিজেকে নিজেরই ঠিক রাখতে হবে হয়তো। কিছুক্ষণ গলা ছেড়ে চিৎকার করে কান্না করলাম। নিজের বুকের ভারী ভাবটা একটু হলেও যেন কমে গেল। মামির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে বসে চোখ গাল মুছে নিলাম। চোখ মুখ মুছে মামিকে ভাঙা ভাঙা গলাতেই বললাম, মামা কোথায় মামি?
দোকানে আছে। তোর শাশুড়ির সাথে এমন ব্যবহার করলি কেন? তুই না ধৈর্যশীল মেয়ে? তুই তো তখন বললি তোর শাশুড়ি নাকি সম্মানের মানুষ, তাই ওনার কথা মেনে নিয়ে চলে এসেছিস। মামি কথাগুলো বলেই আমার দিকে তাকালো। আমি নীরব স্বরে বললাম, আমার কথা শুনে